রাজনীতি এবং সংস্কার আলাপে যেতে চাই। যে যে ঐক্যমত্য কমিশনে যে প্রস্তাবনা জমা পড়েছে আপনি দেখেছেন, সেখানে মোটা দাগে বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত আছে বিএনপির সঙ্গে এনসিপির। রাজনীতিতে এটি একটি মানে সংকটের এক নতুন জায়গা তৈরি হবে কি না? সংকটের জায়গা হবে না। এই দ্বিমতটা থাকাই তো গণতন্ত্র। এবং নতুন রাজনৈতিক দল হিসেবে গণ অভ্যুত্থানের মাধ্যমে উদ্ভূত একটি রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি তাদের কৌশল মতো যা যা চায়, তারা যে একটা নতুন বাংলাদেশের যে স্বপ্নটা মানুষের মধ্যে জাগিয়েছে, সেটা তো অমূলক না। এখন সেই হিসেবে তাদের যেই কনসেপশন, তাদের যেই নীতিমালা, তারা যেটা চায়, সেটা যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটা কোনোভাবেই একটা পাওয়ার পলিটিক্স করা অন্য একটা এস্টাবলিশড রাজনৈতিক দলের মতো হবে না। তাহলে নতুন রাজনীতি কি হলো? সুতরাং এটা আলাদা হতেই হবে। এই আলাদা হওয়াটাই তাদের রাজনীতি। কিন্তু বিএনপিও আবার অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, বড় একটি রাজনৈতিক দল, তাদের অতীত অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তারা এখন শুধু কথার ফুলঝুরি ফোটালো, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে তারা যাবে এটা বিএনপিও মনে করে সুষ্ঠু নির্বাচন হলে। সুতরাং তাদেরকে অনেক কিছু রয়ে বলতে হবে। এমন কোনো আকাশ কুসুম প্রচার তারা করতে পারবে না যেটা একেবারে তার ধারে কাছেও তারা রিচ করতে পারবে না। তাদেরকে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয় করে কি করে রাষ্ট্র এগিয়ে নিতে হবে, তাদেরকে কি করে আন্তর্জাতিক পলিসি মেনটেন করে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কিভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে, ওইটা মাথায় রেখে এখন থেকে তাদের কথা বলতে হবে। কারণ তারা তো রাষ্ট্র অতীতে চালিয়েছে এবং ভবিষ্যতে চালাবে মানুষ দায়িত্ব দিলে। তাদেরকে এই দেশে উন্নয়নের জন্য একটা ব্যালেন্সড কনসেপ্ট নিয়ে আগাতে হবে। তারা তো 31 দফা লিখিতভাবে অতীতে অলরেডি দিয়েছে, সেই তার আলোকেই তারা তো বলেছে। ওই 31 দফাও যে 5 বছরে সব করে ফেলতে পারবে তারা, এইটাও আমি মনে করি না। কিন্তু তাদের অ্যাটিচিউডে যেন বোঝা যায় যে কিছু করেছে, কিছু শুরু করেছে বা সদিচ্ছাটা আছে সেইটা। সুতরাং বিএনপিকে ওই পজিশনে থেকে কথা বলতে হবে। আর নতুন দল হিসেবে গণ অভ্যুত্থানের মাধ্যমে এইভাবে উঠে আসা দল হিসেবে এনসিপিকেও এই স্বপ্ন জাগা নিয়ে নতুন কথাই বলতে হবে। ফলে এদের মধ্যে পার্থক্য হবে, এটা ভেরি লজিক্যাল এবং অ্যাকসেপ্টেবল। বরং যেই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, রৌনক ভাই যেটা বলছিলেন যে ইনক্লুসিভনেস নিয়ে, এইখানে আমরা আসলে কারো কারো কথায় এমন একটা আবহ তৈরি হয় যে আওয়ামী লীগকে ছাড়া এদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং ইনক্লুসিভনেস লাগবেই, তাদেরকে নির্বাচনে আনতে হবে, সহ্য করতে হবে। কারো কারো কথায় শোনা আবার এমন মনে হয় ওদেরকে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। আসলে এমন একটা ম্যাচিউরড স্ট্র্যাটেজিক প্ল্যান লাগবে যার মধ্যে ইনক্লুসিভনেসও থাকবে, আবার যারা দোষী তারা একজনও যাতে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে না পারে। দেখেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না? তখন তো তিনি প্রভূত ক্ষমতার অধিকারী, দরকার ছিল না ওই সাধারণ ক্ষমা ঘোষণা না করলেও তো তিনি প্রভূত ক্ষমতা। ওই কিছু লোককে সাধারণ ক্ষমা ঘোষণা করলেই কি যাইতে আসতো, না করলেই কি যাইতে আসতো, তাকে গদি থেকে ফেলে দিত। কিন্তু উনি ভাবলেন যে যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী, এই অপরাধ করেছে, ওরা দোষী অপরাধী, ওদের বিচারের আওতায় আনতে হবে। বাকি যারা ওদের প্রভাবে পড়ে সমর্থন করে ছোটোখাটো ভুল করেছে বা সমর্থন করেছে, ওদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। দ্যাট ওয়াজ ডিউ টু ইনক্লুসিভ পলিটিক্স। ইনক্লুসিভ হয়ে দেশকে এগিয়ে নেওয়া যায়। জিয়াউর রহমান আসার পরে টোটাল পলিটিক্সটাকে, পলিটিক্যাল প্রসেসটাকে আরও বৃহত্তর অর্থে ইনক্লুসিভনেস করে ফেলল। যে এই দল নিষিদ্ধ, ওই দল নিষিদ্ধ, এই রাজনীতি চলবে না, ওই রাজনীতি চলবে না, এক বাকশাল চলবে, এইসব হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যারা রাজনীতি করতে চায় প্রত্যেকের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হলো। দ্যাট ওয়াজ এ গ্রেটার ইনক্লুসিভনেস জিয়াউর রহমানের। এখন এই পরিস্থিতিতে এসে আপনাকে যেটা রৌনক ভাই বললেন যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর শক্তি এই দেশে, বিএনপি এবং আওয়ামী লীগের বেলায় বলা হয় সাধারণত অ্যারাউন্ড 30% সমর্থন দুই দলেরই থাকে সাধারণভাবে, কখনো কোনোটার কমে কোনোটার বাড়ে। আওয়ামী লীগের হয়তো 16 বছরে সেই 30%টা কমে হয়তো 20%-এর নিচে নেমে গেছে বা 15%-এ নেমে আসছে। 15% হলেও সেটা কিন্তু ইটস এ বিগ নাম্বার। এখন তাদের 15%-এর কথা চিন্তা করে, ইনক্লুসিভনেসের কথা চিন্তা করে আপনি যদি আবার তাদেরকে এখনই নির্বাচনের পথ উন্মুক্ত করে দেন,
তাহলে এই সুযোগে ওদের মধ্যে যারা অপরাধী, যারা বলবে যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আমি তো এখনো অভিযুক্ত, আমি তো সাজাপ্রাপ্ত নই, তাকে আপনার নির্বাচন করতে দিতে হবে। তাহলে একটা খুনি, লুটেরা, সে তো নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাবে, সে এমপি হয়ে আসবে কেউ কেউ, আপনি তাহলে বিচারটা করবেন কি করে? সেজন্য এই মুহূর্তে অন্তত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে সবাই একমত হতে পারে। যারা এর মধ্যে ফ্রেশ নেতা আছে তারা দলের ব্যক্তির ইমেজ লাগাইয়া স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসুক, দেখা যাক সে কেমন জনপ্রিয়। অথবা যদি আপনি মনে করেন যে যাদের নামে এই গণহত্যা, টাকা পাচার, 16 বছরের গুম খুনের মামলা আছে, মামলা নিষ্পত্তি দ্রুত করতে হবে। 2-4 বছর 5 বছরের মধ্যে এটা দীর্ঘমেয়াদী, শুধু রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য দীর্ঘমেয়াদী করা যাবে না, একটা টাইম ফ্রেম করে দ্রুত বিচার আদালতে করতে হবে। কিন্তু এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার অভিযুক্ত যারা তারাও নির্বাচন করতে পারবে না। আপনাকে কোনো এমন একটা ফর্মুলায় আসতে হবে যেখানে আপনার কিছুটি ইনক্লুসিভনেসও আপনি দেখাবেন, আবার এই দাগি আসামি যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে আবার ইনক্লুসিভ পলিটিক্সের মোড়কে ঢুকিয়ে আবার মেইন স্ট্রিম পলিটিক্সে নিয়ে আসবেন, জনপ্রতিনিধি হয়ে যাবে, সেটিও এই দেশের মানুষ মানবে না। এই দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, যে বাবা মা তার সন্তান হারিয়েছে সেই ন্যায় বিচারের স্বার্থে, যে স্ত্রী স্বামীকে হারিয়েছে তার ন্যায় বিচারের স্বার্থে, যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছে তাদের ন্যায় বিচারের স্বার্থে আওয়ামী লীগের প্রশ্নে এরকম একটা সুচিন্তিত কাঠামো তৈরি করতে হবে, যেই কাঠামোটা করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার, এবং সেখানে এই যে গণ-অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে বসতে হবে, একমত হয়ে এগোতে হবে। আসলে রাজনীতির যে গতিপথ যেটা বেঁকে যাচ্ছে দুদিকেই, সেখানে আসলে সমাধানের পদ বা ঐক্যমত্য প্রচেষ্টা যেটি চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, আপনার কি মনে হয় যে আসলেই কি ঐক্যমত্যের জন্য এই বারে বারে এই যে আহ্বান সেটি বাস্তবায়নের দিকে যাচ্ছে, নাকি আপনারা যে বিশেষ করে বিএনপি যে অভিযোগ করছে কালক্ষেপণ, সময়ক্ষেপণ, নির্বাচনটাকে আরও দূরে নিয়ে যাওয়া, এ ধরনের একটা শঙ্কার কথা বলছে বিএনপি, এর পিছনে আসলে ভিত্তিটা কি? দেখেন, বাঙালি মানে বাংলাদেশের বাঙালি এবং পরে বাংলাদেশি ঐতিহাসিকভাবে বিভাজন প্রিয় জাতি। আমরা বিভাজিত হতে পছন্দ করি, এটা খুব ভালোবেসে বিভাজিত হই। সেই হিসেবে এই রাজনৈতিক দলগুলোর যেহেতু আবার যার যার নিজস্ব কৌশল, নিজস্ব স্বার্থ আছে, এই বিভাজন থাকবে। কিন্তু এই বিভাজনের মধ্যেও আবার যে ঐক্যের চেষ্টাটা হচ্ছে, সেখানে একটা ঐক্যের পয়েন্ট আছে, সেটা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এবং সেখানে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই, এই ঐক্যটা কিন্তু কাজে দিবে আমার মনে হয়। মুক্তিযুদ্ধ যেরকম আমাদের একটা ঐক্যের জায়গা, রাজনৈতিক মতভিন্নতা অনেক কিছু থাকলেও আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে দেশের বেশিরভাগ মানুষ কিন্তু একটা জায়গায় আবার এক হয়ে যায়, সার্বভৌমত্বের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে। ঠিক এখনও এই গণ অভ্যুত্থান এটার প্রশ্নে এক হবে। আমি বরং ওই লোটন ভাইয়ের একটা কথা ভালো লেগেছে, যে বলছে যে ড্রাইভার অপরাধ করেছে, ড্রাইভারের বিচার করেন, যাত্রী অপরাধ করেনি। আরও 2 জন অপরাধ করছে বলে সঙ্গে উল্লেখ করে দিচ্ছেন যে কন্ট্রাক্টর আর হেল্পারও আবার অপরাধ করছে, কারণ তারা ড্রাইভারের সহযোগী ছিল, তারা যাত্রীর সহযোগী ছিল না। এই ক্ষেত্রে ড্রাইভার শেখ হাসিনা তো খুন করে পালিয়ে গেছে, সে পলাতক, তার বিচার হবেই 2 দিন আগে আর পরে। সে যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে বাংলাদেশে তার ফাঁসি হবে, কিন্তু নিজ দেশে অন্তত মাটিটা পাবে। আর যদি সে ফেরত না আসে, নিজ দেশের মাটিও পাবে না। আর তার কন্ট্রাক্টর ছিল জাতীয় পার্টি, জাতীয় পার্টি নির্বিঘ্নে আছে। আর তার হেল্পার ছিল এই টুটকা ফাটকা, এই যে রাশেদ খান মেননের দল, ইনুর দল, ওরা জেলে আছে এবং ওদেরও বিচার হবে। ফলে ড্রাইভার, এই যে কন্ট্রাক্টর, হেল্পার, কেউ যেন পার না পায়, এই প্রশ্নও কিন্তু আবার গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি কিন্তু একমত। আপনি দেখেন একটা সাম্প্রদায়িকতার প্রশ্নে একটা সংখ্যালঘু ইস্যু নিয়ে চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো, প্রধান উপদেষ্টা ডাকলেন, সেখানে মোল্লা মুসল্লি থেকে শুরু করে বামপন্থী নাস্তিক, অঘোষিত নাস্তিক, ঘোষিত নাস্তিকরা পর্যন্ত সব গিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে গেল। এটাকে বলে ঐক্য। ফলে বাংলাদেশে ঐক্যের জায়গা তৈরি হয়েছে, বিভেদও আছে,
কিন্তু বিভেদটা যাতে খুব বেশি বাড়তে না পারে, আমি প্রায় সব জায়গায় কমনলি এই কথাটা বলি, একটা রাষ্ট্রের অভিভাবক লাগে। এতদিন আমরা এই রাষ্ট্র কোনো গ্রহণযোগ্য অভিভাবক শূন্য ছিল, যে দুই দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির এই যে নানামুখী সমস্যা চলতো, এমন কোনো লোক ছিল না যে মধ্যস্থতা করলে বা ডাকলে অভিভাবক হিসেবে বিভিন্ন দল সাড়া দেয়। ওই লোকগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম, তাদেরকে এমনভাবে পলিটিক্যালাইজারের কালার দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে, সেটা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এই মুহূর্তে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির একজন অভিভাবক অন্তত আছে যার কথায় সবাই সাড়া দেয়, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং উনি যদি, বিশ্ব আমার দরকার নাই, বাংলাদেশে এই যে বিভেদ জিয়ে রাখার যে পলিটিক্যাল পার্টিগুলা শুধু গণঅভ্যুত্থানের পক্ষের, এই এক ঐক্যের এদের অভিভাবকে একজন, সে ডাকলে সবাই যায়। তিনি যদি মনে করেন সবার এই ঐক্য ধরে রেখে যেটুকু বেসিক সংস্কার সেটুকু করবেন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বলেন যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছি, আসেন, নির্বাচনও হবে, সংস্কারও হবে, দেখবেন সব এক হয়ে যাবে।